অনেকে বোঝাতে চেষ্টা করছে, দেখো ভারতে কীরকম করে কংগ্রেস ফিরে আসলো, বিএনপি ফিরে আসতে পারে না। কথা তো খুবই স্পষ্ট, বিএনপি ওইভাবে ফিরে আসতে পারে না, কারণ এটা বাংলাদেশ, এটা ভারত নয়, এখানে গণতন্ত্র নাই। আমরা আন্দোলন লড়াই করতে গেলে আবারও 28শে অক্টোবরের মতো পরিস্থিতি তো হবে। কিভাবে মোকাবেলা করবেন? আমাদের স্ট্রাইকিং ফোর্স আছে। 20 বছর আগে রাশেদ খান মেননের মতো একজন আইকন নেতার বিরুদ্ধে, যিনি ছাত্র রাজনীতির তখনকার অবিসম্বাদী নেতা ছিলেন, তার বিরুদ্ধে নীতির প্রশ্নে আলাদা হয়ে দাঁড়িয়ে টিকে থাকা খুব সহজ ছিল না। সেই থেকে এই 20 বছর পর্যন্ত ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি লাগাতার লড়াই করেছে, এখন পর্যন্ত করছে। এই জন্যে তারা সর্বমহলের আন্তরিক অভিনন্দন পাওয়ার যোগ্য। আজকের দিনে তারা যে মত বিনিময় সভার আয়োজন করেছেন, সেজন্যই আমি তাদের ধন্যবাদ জানাই। গণতন্ত্রের সংকট এবং এ থেকে উত্তরণের উপায়। অবশ্য গণতন্ত্রের সংকট যদি বলেন, বাংলাদেশে তো গণতন্ত্রই নাই, তার সংকট কি আবার? ধরেন ভারতবর্ষ, এই সাম্প্রতিককালে নির্বাচন হলো, আমি সুব্রতাকে জিজ্ঞেস করছিলাম, আমি ভুলে গেছি ভারতে এইবার মোট কত কোটি জনগণ ভোট দিয়েছে? 60 কোটি, 80 কোটি? 64 কোটি ভোটারের মধ্যে যতজন ভোট দিয়েছে, কোনো মারামারি হয়নি, খুনাখুনি হয়নি, রক্তপাত হয়নি। পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ। আমরা সবাই বলি ওই গণতন্ত্রের সংকট আছে। সবাই জানি কি কি সংকট, ওগুলো আলোচনা করা যেতে পারে। মিডিয়াকে পুরো দখল করে নিয়েছে, ক্ষমতা দখল করবার জন্যে সব ধরনের বুজরুকি করা হয়েছে, ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্যে এমন এমন স্লোগান তোলা হয়েছে যা ভারত তথা আধুনিক গণতন্ত্রের নীতির বিপক্ষে যায়। ওগুলোকে আপনি গণতন্ত্রের সংকট বলতে পারেন। কিন্তু বাংলাদেশে গণতন্ত্র কই? বাংলাদেশে তো কোনো নীতি নৈতিকতাই নাই। সামগ্রিকভাবে বাংলাদেশের সমাজের, অর্থনীতিতে, যে কোনো জায়গাতে যাই চলছে সেটা একটা নীতিহীনতা। এর উপরে বিস্তারিত আলোচনা আমি করব না, যেহেতু সময় কম। সবাই বুঝেছেন এই সরকারের চরিত্র। আমাদের এখান থেকে উত্তরণ করতে হবে। উত্তরণ মানে গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। কার থেকে? সিন্দাবাদের দৈত্যের কাছ থেকে। ও গণতন্ত্র দেবে না, যাই করতে চান দেবে না। এই দলটাই এমন, তার উত্তরাধিকার যদি দেখেন, তারাই প্রথম এই দেশে গণতন্ত্রের সব কিছু হত্যা করে এক দল বাকশাল প্রতিষ্ঠা করেছিল। সেই গণতন্ত্র উদ্ধার করবার জন্যে এই জাতিকে কত বড় মূল্য দিতে হয়েছে আমরা সেটা ভুলে যাইনি। আমাদের যত রক্তক্ষরণ হোক, যত কষ্ট হোক, আমাদের কাছে সেটা যত করুণ মনে হোক, যে যেভাবেই ব্যাখ্যা করেন, সত্যি কথা হচ্ছে ইতিহাসে একটা বিরাট ধরনের দাগ রেখে গেছে সেই গণতন্ত্রকে আবার ফিরে পাওয়ার জন্য। এতগুলো বছর পরে ওই দল ক্ষমতায় আছে 16 বছর ধরে। এই 16 বছর আর তখনকার 3.5 বছর যদি তুলনা করেন, তাহলে ওই সবের শাসনের চাইতে 16.5 গুণ বেশি নির্যাতনকারী, হৃদয়হীন, বর্বর, পাষণ্ড, সব ধরনের দুর্নীতি ইত্যাদি এটার মধ্যে আছে। অতএব গণতন্ত্র পুনরুদ্ধার করার লড়াই যদি করতে হয়, সেটা সত্যি সত্যি একটা লড়াই। আমি মাঝে মাঝে বলি, ফ্র্যাঙ্কো তো 52 বছর ছিলেন, সুহার্তো বলেন, হোসনি মোবারক বলেন, এরা 32 বছর 30 বছর করেছিলেন। শেখ হাসিনা 16 বছর আছেন। আগামী দিন কি হবে? প্রথম বলতে হবে আমাদেরকে লড়াই করতে হবে, লড়াই করেই জিততে হবে। আমরা লড়াই তো করছি না। ওই শুধুমাত্র সুইপারদের কথা বলেন কেন? বাংলাদেশের 95% মানুষ লড়াই করছে। সেই লড়াই জিতব কিভাবে? এই জেতাটা সত্যি সত্যি ফিজিক্যালি আপনাকে জিততে হবে, সেইটা মনে করেই পথে নামতে হবে। আমি কথা সংক্ষেপ করব। এই সরকারকে একজন টেলিভিশনে ইন্টারভিউ নেবার সবাই আমাকে প্রশ্ন করেছিলেন, তথাকথিত বিরোধী দলের এক সময়ের নেতা, নাম বলছি না, উনি বলেছিলেন
1 কোটি লোকও যদি ঢাকায় আসে তাহলেও সরকারের পতন হবে না। আমি বললাম 1 কোটি লোক যদি সদরঘাটের নামে হাঁটতে হাঁটতে মিরপুর দিয়ে মানিকগঞ্জে চলে যায় তাহলে সরকারের কিছু যায় আসে না। কিন্তু 1 কোটি লোক যদি জড়ো হয়, বদ্ধপরিকর হয়, রাজপথে যদি ঘোষণা করে হয় আমি নইলে তুই, তাহলে তাকে যেতে হবে। আমাদের সাথে 95% মানুষ, কিন্তু এই মানুষগুলো যখন জড়ো হয়েছি, ফখরুল ভাই এখানে আছেন, পাশাপাশি বসে কথা বলছিলাম, পরপর 2 বার সরকার যখন সরাসরি মাঠে নেমেছে তখন এই লাখো মানুষ থাকেনি, এই লাখো মানুষ ঘুরে দাঁড়ায়নি। আপনাকে ভাবতে হবে আমি এখন কোন পথ দেব। আপনি কি আবার যে প্রক্রিয়া চলছে এখন যেরকম করে সেই প্রক্রিয়ার মধ্যে যাবেন? মানে সরকার যেরকম করে নির্বাচন করে ইত্যাদি ইত্যাদি অনেকে বোঝাতে চেষ্টা করছে, দেখো ভারতে কীরকম করে কংগ্রেস ফিরে আসলো, বিএনপি ফিরে আসতে পারে না। কথা তো খুবই স্পষ্ট, বিএনপি ওইভাবে ফিরে আসতে পারে না, কারণ এটা বাংলাদেশ, এটা ভারত নয়, এখানে গণতন্ত্র নাই। আমরা আন্দোলন লড়াই করতে গেলে আবারও 28শে অক্টোবরের মতো পরিস্থিতি তো হবে। কিভাবে মোকাবেলা করবেন? আমাদের স্ট্রাইকিং ফোর্স আছে, আমাদের সেই তারুণ্য আছে, আমাদের সেই শ্রমিক শক্তি আছে যারা সরাসরি বুক চিতিয়ে দাঁড়িয়ে যাবে। যেরকম আমি একবার দেখেছিলাম এই সচিবালয়ের সামনে সমস্ত সঙ্গীন অস্ত্র ইত্যাদির বিরুদ্ধে সরাসরি সাদেক হোসেন খোকা একা দাঁড়িয়ে বোতামে শার্টের সমস্ত বোতাম করে দাঁড়িয়ে বলেছিলেন, গুলি চালাও, আমি মারা যাব, কিন্তু এইখান থেকে 1 ইঞ্চি সরব না। সাদেক হোসেন খোকা সরেননি, ওদেরকে সরে যেতে হয়েছিল। সেই লড়াই করবার পাশাপাশি আমাদের এটাও ভাবতে হবে, এটা তো ঠিক এইবার 7 জানুয়ারি তারা যেটা করতে পারলো, আমাদের এই প্রতিবেশীরা যদি এইরকম অন্যায় জেদ, নিজেদের খেয়াল খুশি এখানে তাদের দুঃশাসন চাপাবার জন্যে আমেরিকার উপর এই চাপ প্রয়োগ না করতো, তাহলে হয়তো বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পেত। 2টা দিকেই দেখতে হবে, কেবল আবেগের ভিত্তিতে কথা বললে চলবে না। রাজপথে লড়াই যেমন করবেন তেমনি খেয়াল করবেন যাদের মাধ্যমে, যেসব দিয়ে, যে শক্তি দিয়ে এই অপশক্তিকে নিরপেক্ষ করা যায় কিংবা পরাজিত করা যায়, সেই শক্তিগুলোর সঙ্গেও আমাদের সেই ধরনের সমঝোতা লাগবে, সেই ধরনের আমাদের বোঝাপড়া লাগবে। এবং তার জন্যে আমরা যদি কেবলমাত্র এই সমস্ত কথা বলি, যেমন ধরেন সবাইকে এক হতে হবে এক মঞ্চে, আমি বহুবার বলেছি এক মঞ্চে হইনি, আমরা হতে পারিনি, পারবো আগামীতে? যদি না পারি তাহলে 5 বছর পর্যন্ত সরকারকে কি লাইসেন্স দিয়ে দেবো? আমাদের এখনই বলতে হবে এই সরকারকে মানি না, মানব না, লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত তাদের পরাজিত করতে না পারি। তারপরে সবাই মিলে মত বিনিময় করে সেই লড়াইয়ের কৌশল ঠিক করে সামনের দিকে এগিয়ে যাব। আমি প্রত্যাশা করি যারা নেতৃত্ব এখানে আছেন, শীর্ষ নেতাদের প্রায় সবাই ঠান্ডা মাথায় ভাববেন কি করে এই লড়াইকে আবার পুনর্গঠিত করা যায় বিজয়ের পথে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে।
আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।